মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে নিয়ে। ব্যক্তিগতভাবে আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের মধ্যে নৈমিত্তিক কোনো যোগাযোগ নেই। কালে ভদ্রে বহু আগে দেখা হয়েছে, গত 1 বছরে তার সঙ্গে আমার কোথাও দেখা হয়নি। কিন্তু অন্য আরো অনেক মানুষের মতো তাকে আমি শ্রদ্ধা করি কয়েকটি কারণে। তিনি ভদ্র, তিনি মার্জিত, তিনি শিক্ষিত, সাহিত্য এবং সংস্কৃতিতে তার দক্ষতা রয়েছে এবং তিনি সাধারণত সীমা অতিক্রম করেন না এবং প্রাণান্ত চেষ্টা করেন সত্য কথাগুলো বলে যাওয়ার জন্য। অনেক কিছু হয়তো তিনি পারেন না, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি তাকে, তিনি যেগুলো পারেন না সেগুলো সম্পর্কে আমরা জানি না। এটা তার দলের আপনজন বা তার পরিবারের আপনজন সবাই জানেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না আমি বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। কিন্তু একজন মির্জা ফখরুল বিএনপির জন্য সুদীর্ঘ কাল ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, জেল জুলুম খেটেছেন, এটি বাংলাদেশের রাজনীতিতে অনন্য এবং এটা একটা ধারাবাহিক। তিনি বেগম জিয়ার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যুগপৎ একটি সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন। এটা এত সহজ বিষয় নয়। জনাব তারেক রহমান তার সন্তানের বয়সী, কিন্তু তাকে নেতা মেনে তার প্রতিটি বক্তব্য কন্টেইন করা, প্রতিটি বক্তব্যের সঙ্গে একমত পোষণ করা, তারপরে তার হুকুমগুলো তামিল করা সন্তানের বয়সী নেতার। আবার একই সঙ্গে রাজনীতি তিনি করেছেন বেগম জিয়ার সঙ্গে। ফলে এই পার্টির মধ্যে বেশিরভাগ লোক এই দুটো জেনারেশনকে একত্র করতে পারেনি। যারা বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন প্রায় সবাই তারেক রহমানের চক্ষুশূল। তারা তারেক রহমান তাদেরকে দেখতে পারেন না, যারা বেগম জিয়ার একদম কাছের মানুষ ছিলেন। যেমন ধরেন মাহমুদুর রহমান আমার দেশের, জাইজাদ্দিনের শফিক রেহমান, খন্দকার মোশাররফ, এরকম যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখনো পর্যন্ত, যারা বেগম জিয়া কেন্দ্রিক, মানে আলতাফ চৌধুরী সাহেব, এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী সাহেব, মেজর হাফিজ উদ্দিন, মেজর আক্তার, এই মানুষগুলো সবাই বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন ছিলেন, এখনো আছেন। কিন্তু দলের যারা তরুণ তুর্কি নেতৃত্ব, অর্থাৎ তারেক রহমান সাহেব, তার বিশেষ সহকারী সানি, কিংবা ধরুন মীর হেলাল, কিংবা ধরুন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে আছেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে নওশাদ জামির, তার নামও সানি, উনি একজন আছেন। আর ওনার প্রিয় ধরেন বকুল সাহেব আছেন, সাখাওয়াত হোসেন বকুল না, ছাত্র বিষয়ক সম্পাদক। তো এইরকম জনাব তারেক রহমান সাহেবের যারা খুব ঘনিষ্ঠজন এই মুহূর্তে দলের মধ্যে আছেন, তাদের সঙ্গে আবার সিনিয়রদের সম্পর্ক ভালো না, কোন অবস্থাতেই ভালো না। তো এই যে দুটো জেনারেশন, বেগম জিয়ার জেনারেশন এবং তারেক জিয়ার জেনারেশন, এই দুটো জেনারেশনের মধ্যে মোটামুটি সমন্বয় করে সুদীর্ঘকাল ধরে যিনি টিকে আছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বাইরে অন্য যারা আছেন সবার জীবনেই দুর্ভোগ এসেছে, দুর্দশা এসেছে। তো সেই মির্জা ফখরুল সাহেব আমার কাছে মনে হচ্ছে এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল তিনি অতিক্রম করছেন। এবং এরকমই হয়, আপনি যখন সারা জীবন বৈঠা বাইবেন, তরি চালাবেন এবং একেবারে তীরে যখন আপনি পৌঁছে যাবেন, তখন আপনার তরিটা ডুবে যাবে, অথবা আপনি মরে যাবেন, অথবা যারা যাত্রী তারা আপনাকে গলা টিপে মারবে, অথবা আপনাকে দল থেকে বহিষ্কার করবে। অর্থাৎ এই যে আপনার নাবিকদের যে তুমি গভীর সমুদ্রে ওই দিন চোখ বাঁকা করেছিলে, ওই দিন এই কাজ করেছিলে, তোমাকে আমরা চিনি, আজ আর তোমাকে রাখবো না, এরকম ঘটনাগুলো সাধারণত ঘটে। তো সেদিক থেকে বিএনপির এখন যে সুসময় যাচ্ছে, সেই সুসময়ের মধ্যে আপনি চিন্তা করুন, চারিদিকে লুটপাট। এই যে লুটপাটের সঙ্গে একজন মির্জা ফখরুলের নাম আসছে বলেন তো? কিংবা যারা লুটপাট করছে এই ঢাকার শহরে শত শত কোটি টাকা যাদের বিরুদ্ধে প্রতিদিন আয় রোজগার করার অভিযোগ, তারা কি কেউ বলতে পারবেন যে মির্জা ফখরুলকে একটা ঘড়ি কিনে দিয়েছেন, একটা টিকিট কিনে দিয়েছেন, বা বাসায় 1 বস্তা টাকা দিয়ে আসছেন?
এখন তো অনেক জায়গাতে টাকা এত কালেকশন হচ্ছে যেগুলো গণনা করার জন্য মেশিন পর্যন্ত দরকার হয়। তো যেটা বলছিলাম, মির্জা ফখরুল সাহেব এই মুহূর্তে ইংল্যান্ডে, আমি যখন ভিডিওটা করছি তিনি আমেরিকাতে আছেন। সেখান থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আসবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রথম থেকেই তার সফর সঙ্গী হওয়ার ব্যাপারে আমার আপত্তি ছিল, এবং আমি এখন পর্যন্ত মনে করছি এবং আগামীতে মনে করব যে কোনো অবস্থাতে তার মতো মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যাওয়া ঠিক হয়নি। তিনি বাংলাদেশে থাকলে ভালো হতো। 2 নম্বর হলো যে তিনি যখন আমেরিকাতে ভ্রমণ করতে গেলেন, যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো, এই অপ্রীতিকর ঘটনা দলকে বিব্রত করেছে। আমেরিকার যে সংগঠন, সেই সংগঠন যে একটা দুর্বল সংগঠন আছে সেটা আবার নতুন করে সামনে চলে এসেছে, এবং ওখানে বিএনপির কোনো নেতার বক্তব্য সামনে আসছে না। আক্তারের বক্তব্য আসছে, তাসমিন জারার বক্তব্য আসছে, জামাতের আমিরের বক্তব্য আসছে, কিন্তু ওখানে এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনার কারণে মির্জা ফখরুল সাহেব তার সহজাত যেভাবে প্রেস অ্যান্ড মিডিয়াকে তিনি মোকাবেলা করেন, কথাবার্তা বলেন, তিনি সেই কথাগুলো বলতে পারছেন না। ফলে সেই অবদমিত তার যে একটা অবস্থা, এখন পর্যন্ত এই 3 দিন হয়ে গেল তিনি আমেরিকাতে গেছেন, এখন পর্যন্ত তার কোনো বক্তব্য মিডিয়াতে আসেনি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা গেছেন সবাই কিন্তু ব্যাটিং করে যাচ্ছেন, একের পর এক ব্যাটিং করে যাচ্ছেন। আরেকটা বিষয় বলতে হয়, এই আমরা বাংলাদেশে কয়েকজন লোককে দেখি, তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আরেকজন বাংলাদেশে ঘুরি, কে যেন নাম, বাংলাদেশে তারেক রহমান সাহেবের উপদেষ্টা। মানে অবাক একটা ব্যাপার হলো যে এই মানুষগুলো নিজেরা কতটুকু জানেন, আর জনাব তারেক রহমান সাহেবকে কতটুকু তিনরা উপদেশ দেন। আর সেই উপদেশের ফলাফল যদি এখন পররাষ্ট্র উপদেষ্টা নিজে, তারেক রহমান সাহেবের এবং মির্জা ফখরুল সাহেব দলের মহাসচিব, তারা দুজন যেভাবে যাকে বলা হয় লাগেজ পার্টি রূপে সেখানে গেছেন, এর মধ্যে কোনো মর্যাদা নেই, দলের কোনো মর্যাদা নেই। আর ক্ষতি যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি যে জিনিসগুলো বলছি এর মধ্যে যেটা বলছিলাম যে মাহমুদুর রহমান, তারপর শেষে আব্দুল হাই শিকদার, অন্যান্য যে সমস্ত লোকজন যারা মিডিয়া রিলেটেড ছিলেন এবং প্রো বিএনপির ছিলেন, যে কোনো কারণে হোক না কেন তারা এখন বিএনপিকে প্রমোট করছেন না, কিন্তু তাদের হাতে ভালো ভালো পত্রিকা রয়েছে, মিডিয়া রয়েছে, এবং তারা যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে, খুব কৌশলে যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে, সেই ন্যারেটিভগুলো আলটিমেটলি জামাতের পক্ষে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। এবং মিডিয়াতে তারা, মিডিয়া যদি তাদের টিকিয়ে রাখতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সামর্থ্য তাদের নেই। এনিওয়ে, মির্জা ফখরুল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছি, যে তিনি কিছুদিন আগে ভারতের একটি পত্রিকা, এই সময় বা আমি নামও জানি না, তো সেই পত্রিকা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তার সাক্ষাৎকারের যে বক্তব্যগুলো তিনি যেটা বলেছেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে তিনি পারফেক্টলি বলেছেন, এবং রাজনৈতিক নেতা হিসেবে তার যে ব্যক্তিত্ব থাকা দরকার এবং যে সত্য বলার সাহস থাকা দরকার, এবং তার দলকে যে বিষয়গুলো তার বলা উচিত সেই বিষয়গুলো তিনি পত্রিকায় বলেছেন। তিনি বলেছেন যে তিনি কোনো দলের নিষিদ্ধ চান না। কেন তিনি নিষিদ্ধ চাইবেন? আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেলে তারপরের দিন বিএনপিকে করা হবে না, তার কি প্রমাণ আছে? তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন। বিএনপি কখনো জামাতের সাথে নির্বাচন করে 10% ভোটও, মানে ভোটারও ভোট কেন্দ্রে আনতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যদি বিএনপির যাকে বলা হয় টক্কর লাগে, প্রতিযোগিতায় 80% ভোটার ভোট কেন্দ্রে চলে আসবে, এমনকি 90% ভোটার ভোট কেন্দ্রে চলে আসবে। কিন্তু এখন বিএনপি, এনসিপি, জামাত এরা যদি সবাই মিলে চেষ্টা করে ভোট কেন্দ্রে, মানে সর্বোচ্চ 10%, কোনো কোনো জায়গায় 2%, 5%, ওই যে আওয়ামী লীগ জমানাতে যাওয়া হয়েছিল তার চেয়ে খারাপ হবে। এর কারণ হলো, চিন্তা করুন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মানে তাদের যে 14 দল, সেই 14 দলের পরিধি চিন্তা করেন, নেতাদের চেহারা চিন্তা করেন, আর বিএনপির সাথে অন্যান্য যারা নির্বাচনে আসবেন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের দিকে চিন্তা করেন। আপনার কাছে কি মনে হয়, পাবলিক কি গাঁজা খায়? পাবলিক কি না খেয়ে থাকে? তারা কি সারা বছর আপনাকে ভোট দেওয়ার জন্য তারা বসে আছে, যে আপনি আসবেন, চাইবেন, আর সাথে সাথে ভোটটা দিয়ে দেবে? এত সোজা কখনোই হয় না সেটা। এই জিনিসটি মির্জা ফখরুল সাহেব অনুধাবন করেছেন, হৃদয় থেকে তিনি সেই কথাগুলো বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। তারপর তিনি বলেছেন, জামাতকে আমরা
খুব বেশি পাত্তা দিয়ে ফেলেছি অতীতে, আমরা এইভাবে আর জামাতকে পাত্তা দেব না। এর চেয়ে বাস্তব কথা হতে পারে কি? বিএনপির প্রতিটি লোক এই কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে জামাতকে অতিরিক্ত পাত্তা দেওয়া হয়েছে, সেই পাত্তা পেয়ে জামাত আজকে যে শক্তি অর্জন করেছে সেটা জামাতের জন্য ভালো হতে পারে, কিন্তু বিএনপির জন্য এটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে জামাত যে আচরণ করছে সেই আচরণে বিএনপির হৃদয় মন ভেঙে যাচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু কৌশলে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অবমাননাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ভোটের মাঠে এর চাইতে অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে, এবং এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন। বুঝতে পারার কারণে তিনি বলেছেন যে আমরা এই কাজ আর করব না। থার্ডলি তিনি বলেছেন যে এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক শক্তি মনে করি না। এর চেয়ে সত্য কথা কি হতে পারে বলেন তো? এনসিপিকে রাজনৈতিক শক্তি কে মনে করে? ডক্টর ইউনূস ছাড়া, আসিফ নজরুল ছাড়া। আসিফ নজরুল সেটা মুখে বলে, কিন্তু আপনি তাকে একান্তে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন না, কখনোই বলবেন না। তো এই যে অবস্থা, সেই যে তার যে একটা সাক্ষাৎকারটি, যেটি হতে পারতো একটা চৌম্বক সাক্ষাৎকার, এবং যেটা বাংলাদেশের সব পত্রপত্রিকা যেটার প্রশংসা করা উচিত ছিল, সামাজিক মাধ্যম দল যেটাকে ওন করা উচিত ছিল, কিন্তু সেটা না করে দেখা গেল যে এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে। সেই ভাইবের ফলে এখন মির্জা ফখরুল সাহেব বলার চেষ্টা করছেন যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি, এআই দিয়ে তৈরি করা হয়েছে। হোয়াট এভার মেবি, উনি ভদ্রলোক মানুষ, ওনার বিরোধিতা করি না, কিন্তু আমি শুধুমাত্র বলি যদি এআই দিয়েও তৈরি করা হয়ে থাকে, আমি যেহেতু বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম, ইলেকশন করেছি, এবং এই বিএনপির জন্য আমার যে স্যাক্রিফাইস, আমার জীবন তছনছ হয়ে গেছে। কাজেই আমি বিএনপিকে নিয়ে কথা বলতে পারি, আমার সে অধিকার আছে। আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে আমার জীবন তছনছ করে দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগ জামাত আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টাও করা হয়েছে। কাজেই সেই বিএনপির নিয়ে আমি কেন কথা বলবো না? বিএনপির সফলতা মানে আমার সফলতা, বিএনপির ব্যর্থতা মানে আমার ব্যর্থতা। একটা বোঝার চেষ্টা করুন যে আমি একটা কুল ছেড়ে আসছি, আমি ইচ্ছা করলে সেই কুলে আর যেতে পারবো না। তো কাজেই এই কথাগুলো বিএনপি আমাকে কি মূল্যায়ন করুক বা না করুক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে বিএনপির ভালোর জন্য এই কথাগুলো বলতে হবে। আমি মনে করি মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন। এখন তিনি ওই আমেরিকা থেকে বলার চেষ্টা করছেন যে তিনি এ ধরনের কোনো কথাবার্তা বলেননি। আমার কাছে মনে হচ্ছে তিনি কি বহিষ্কারে ভয় পাচ্ছেন, তিনি কি জামাতের ভয় পাচ্ছেন, অথবা অতীতে যেভাবে তারেক রহমান সাহেব জামাতকে প্রিভিলেজ দিতে গিয়ে তার দলের অনেকের সর্বনাশ ঘটিয়েছেন, এইবারও কি সেই ঘটনা ঘটবে? অথবা তিনি কি তার পদ হারানোর ব্যাপারে চিন্তিত? কিন্তু বাস্তবতা হলো তিনি তো অনেক আগের থেকেই এই পদ ছেড়ে দেওয়ার জন্য আগ্রহী। এই পদ তো তাকে কখনো আকৃষ্ট করেনি, তিনি বরং অসুস্থ। তো সেই দিক থেকে আমি মনে করি তিনি যে কথাগুলো বলেছেন সেটা খুব স্ট্যান্ড নিয়ে, শক্তিমত্তা নিয়ে তার সেই বক্তব্যের উপর অবিচল থাকাটাই আমার কাছে মনে হচ্ছে যুক্তিযুক্ত। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমাদের মধ্যে ভীষণ রকম অস্থিরতা বিরাজ করছে। জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তাদের কারো মুখে হাসি নেই। জামাতের প্রায় সব নেতা, সেটা জামাতের সভাপতি ধরেন, সহসভাপতি ধরেন, যেগুলোকে তারা আমির বলেন, নায়েবে আমির বলেন, তাদের চেহারা ছোট দেখেন। জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তাকে দেখেন। জামাতের সেলিম উদ্দিন সাহেব আছেন, হামিদুর রহমান আজাদ আছেন, ডক্টর মাসুদ আছেন। তো তাদের চেহারা সুরতের বাইরে জামাতে গত 2 বছরে যে সমস্ত লোককে সামনে এনেছে, সেটা আমি নাম বললাম না, আপনারা জানেন যে এই মুখগুলো, চেহারাগুলো আমরা কখনো দেখিনি। তাদের কারোরই মুখে ন্যূনতম হাসি নেই, এবং তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তার মধ্যে ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এবারে তাদের যে সকল প্রক্সি সংগঠন রয়েছে, যেমন প্রেস ক্লাবে কিছু সংগঠন সেই আওয়ামী লীগ জমানাতে তারা অনুষ্ঠান করতেন, অদ্ভুত অদ্ভুত নাম। আমি এগুলো বলে কাউকে ছোট করব না, এর কারণে প্রায় সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক
মানে সামাজিক সম্পর্ক ছিল। তাদেরকে রাস্তায় দেখি কারো মুখে হাসি নেই। তাদের আরও অনেক প্রক্সি টিম ছিল, এখনও আছে। যে প্রক্সি টিমের একটা অংশ বিএনপির সঙ্গে ছিল, প্রক্সি টিমের একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং আছে, বিএনপির সঙ্গে ছিল এবং আছে। তারপর সচিবালয়, সেনাবাহিনী, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গাতেই তারা এজেন্ট, প্রক্সি এবং পেইড এজেন্ট, এগুলো তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে এই রিক্রুটমেন্টে তারা চলে আসছে। তো যতটুকু আমি চিনি এবং জানি, কোথাও তাদের কেউ এই মুহূর্তে স্বস্তির মধ্যে নেই। একেবারে সাম্প্রতিক সময় তাদের যে বন্ধুত্ব, তাদের যে অ্যালাইনমেন্ট, সেটি তারা তৈরি করেছে এনসিপির সঙ্গে। এনসিপিকে তারা মূলত চেয়েছিল যে সরকার এনসিপি মানে এনসিপি সরকার গঠন করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান বিরোধী দল জামাত থাকুক, আর বিএনপি থাকুক তৃতীয় বৃহত্তম দল। এবং এরকম একটা ম্যাটিকুলাস ডিজাইন তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। তাদের দ্বিতীয় অপশন ছিল জামাত ক্ষমতায় থাকবে, এনসিপি বা বিএনপি যে কেউ দ্বিতীয় বৃহত্তম দল হবে। তাদের একেবারে তৃতীয় এবং সর্বশেষ যে প্রচেষ্টা সেটা ছিল যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে যায়, বিশেষ করে আমেরিকা। কেন জড়ায়, কিভাবে জড়ায়, এই বিষয়গুলো বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। মূলত বাংলাদেশে যে উগ্রবাদের রমরমা ভাব, যে সমস্যাটা মিশরে হয়েছিল মুরসির জন্য, অর্থাৎ দীর্ঘদিন পরে মুরসি যেভাবে ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুরসির যারা লোকজন, মুসলিম ব্রাদারহুড, তারা চাইল সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়ার জন্য, মিশরের সেনাবাহিনী। এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশের সেনাবাহিনী যতটা না জনপ্রিয়, তার চেয়ে 100 গুণ কিন্তু মিশরের সেনাবাহিনী ভীষণ রকম জনপ্রিয়। সেখানে যারা শীর্ষ পর্যায়ে ক্ষমতায় এসেছে তাদের কথা আলাদা। আমি মিশরে বেশ কয়েকবার গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। যেমন পাকিস্তানের সেনাবাহিনী খুব শক্তিশালী কিন্তু জনপ্রিয় নয়। আবার এখন ধরুন মিশরের সেনাপ্রধান সিসি বা হোসনি মোবারক, তাদের সম্পর্কে এই পলিটিক্যাল যে পোস্টগুলো যেগুলো টপে যায়, তারা সাধারণত অনেকে বিতর্কিত হন, অজনপ্রিয় হয়ে পড়েন। কিন্তু অ্যাজ এ মানে মিলিটারি সেনাবাহিনী, সেই যেদিন থেকে সেনাবাহিনী চলছে সেই দিন থেকে তারা ভীষণ রকম জনগণ সেনাবাহিনীকে পছন্দ করে। বিশেষ করে অটোম্যান জামানাতে সেই যখন মোহাম্মদ আলী নামক একজন তাদের গভর্নর ছিলেন, মোহাম্মদ আলী পাশা, এটা পড়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো মোহাম্মদ আলী পাশা তাদের দেশে সে অটোম্যানদের যাকে বলা হয় গভর্নর ছিলেন। কিন্তু গভর্নর থাকার পরও তিনি সেনাবাহিনীকে একটা জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ফলে কি হলো, সেই অটোম্যান সম্রাটরা বুঝতেন যে এই গভর্নর কিন্তু সেনাবাহিনীটাকে এতটা শক্তিশালী সে করে ফেলেছিল মোহাম্মদ আলী পাশা, যে সেই সেনাবাহিনীকে বাদ দিয়ে মোহাম্মদ আলী পাশাকে পদচ্যুত করা, নতুন গভর্নর নিয়োগ করা অটোম্যানদের মানে অসম্ভব একটা ব্যাপার ছিল। তখন এই মোহাম্মদ আলী পাশা, তার ছেলে, এটা বংশ পরম্পরায় এই গভর্নর পদটি তারা অধিকার করে পিছনে সেনাবাহিনী ব্যাগ দিয়ে থাকে। ওই যে সেনাবাহিনীর ওই মোহাম্মদ আলী পাশার জমানাতেই কিন্তু এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি হয়। পরবর্তীতে এই কোম্পানির সঙ্গে আবার ইংল্যান্ড যুক্ত হয়ে যায়। এরপরে যখন এই সুয়েজ খাল নিয়ে সেই গামাল আব্দেল নাসেরের সময় যুদ্ধ হয়,
এবং গামাল আব্দেল নাসিরের নেতৃত্বে পুরো 50-এর দশক এবং 60-এর দশকে পুরো সেনাবাহিনী কেবলমাত্র মিশন নয়, এই সেনাবাহিনী পুরো লেভান্টে, পুরো সিরিয়াতে, আরবে এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে প্রতিটি দেশের জনগণ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা মিশরের অধীন, মিশরের নাগরিক হওয়ার জন্য পাগল হয়ে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার, সিরিয়া তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এই গামাল আব্দেল নাসিরের নেতৃত্বে তারা একটা কনফেডারেশনে চলে আসে। তো সেই সেনাবাহিনী মোর দ্যান 100 ইয়ার্স তারা এরকম একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তুলেছে। সেই সেনাবাহিনীটাকে ডিসলভ করার জন্য, ডিসব্যান্ড করার জন্য যখন মুরসি এবং তার লোকজন, মুরসি নিজে না তার লোকজন যেভাবে উন্মাদনা তৈরি করলো, তার ফলে কিন্তু মুরসিকে মরতে হলো। সেনাবাহিনীতে কাউন্টার কু হলো। গামাল আব্দেল নাসের ক্ষমতায় আসলেন, সেই যাকে বলা হয় গামাল আব্দেল নাসের ক্ষমতায় আসলেন সৈয়দ কুতুবের, যাকে বলা হয় দয়ায়। সৈয়দ কুতুব ছিল মুসলিম ব্রাদারহুডের প্রধান। কিন্তু ওই যে তাদের সেই তৎপরতা আগের থেকে, যেমন যে জিনিসটা তাদের মুরসির মধ্যে ছিল, সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার জন্য সৈয়দ কুতুব ঠিক সেম কাজটা করতে গিয়ে তখন গামাল আব্দেল নাসের এবং সেনাবাহিনী সে সৈয়দ কুতুবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেয়। ঠিক সৈয়দ কুতুবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আরও প্রবলভাবে ঠিক সেম ঘটনাটা ঘটেছে হলো মুরসির ক্ষেত্রে। এবং তার মাধ্যমে এই যে আরব বসন্ত জলাঞ্জলি হলো, সিসি আবার নতুন করে ক্ষমতায় এলো। বাংলাদেশের ঠিক একই অবস্থা। বাংলাদেশে এই যে দেখেন, জুলাই আগস্ট বিপ্লব হলো একটা বিরাট শক্তি, তারা পুলিশকে টানাবে, পুলিশকে মারবে এবং সেনাবাহিনী আক্রমণ করবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, সেনাপ্রধানকে বাপমা তুলে গালাগালি করবে, থাপ্পড়াইয়া গালের পট্টি খুলে ফেলবে, দাঁত খুলে ফেলবে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলার ফলে কি হলো, বাংলাদেশের যে দক্ষিণপন্থী যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, বিরক্তি ছড়িয়ে পড়লো। আমি এই পর্যন্ত আগালাম, এরপরে আর আগালাম না। তো এই যে সেনাবাহিনীর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, মিলিটারি চ্যানেলে, দুটো চ্যানেলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, ভারতের সম্পর্ক আছে, আমেরিকারও সম্পর্ক আছে। তো সেই আমেরিকার যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি এই সময়টাতে এমন একটা পর্যায়ে চলে আসে যারা একটা সময় এই দক্ষিণপন্থী রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে এসেছিল, অনেকটা লিবারেল হয়েছিল, তারা হঠাৎ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনার পর। তারপরে সব কিছু নাটকীয়ভাবে ঘটতে থাকে। নির্বাচন, সরকারের যে ক্ষমতা, তারেক রহমানের অভিষেক, ইউনূসের বিদায় ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জামাত যেখানে আছে, সেখানে তাদেরকে প্রথমে মূলা দেখানো হয়েছিল, কলা দেখানো হয়েছিল, প্রবোধ দেওয়া হয়েছিল পলিটিক্যালি। তো পলিটিক্যালি তাদেরকে দেওয়ার ফলে তারা মনে করেছিল আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতা আসলাম না বা আমরা ক্ষমতায় চলে আসব। তাদেরকে নির্বাচনে আনা হয়েছিল। আজকের যে অবস্থা তৈরি হয়েছিল, এটা যদি তারা আগে বুঝতে পারতো, তাহলে হয়তো নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো। এবং ওই সময়টাতে তারা যদি এই দুটো কাজের একটা কাজ করতো, নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো এবং নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে তারেক রহমান সাহেবের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না, ইলেকশন করা সম্ভব ছিল না। কিন্তু সামহাউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটি ইউনূস সাহেবের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, ইউর মাধ্যমে হোক, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিসের ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, হোয়াট এভার মেবি ইন ডিটেলস আমরা ওইভাবে তো বলা যাবে না, যে জিনিসটা হলো যে আন্দাজ করা যায় যেটি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাতে আমরা আন্দাজ করতে পারি বাইরে থেকে যে তাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে, বিএনপি জ্যেষ্ঠাটা রাম ধরা খাবে, ডাজ নট ম্যাটার, তোমরাই ক্ষমতায় আসবে, ইট মে বি প্রথম। দ্বিতীয়ত, তোমরা দ্বিতীয় হবে কিন্তু সরকারের একটা অংশ হবে, এবং তোমাদের যে সকল এস্টাবলিশমেন্ট আছে, গত 2 বছরে তোমরা যা কিছু করেছো, এই সব কিছু অক্ষত থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম 1 2 3 4 5। কিন্তু দেখা গেল নির্বাচনের ফল
যেদিন ঘোষিত হলো সেই দিন থেকে যে জামাতের বিপর্যয়, সেই বিপর্যয় জ্যামিতিক হারে বেড়েই চলেছে। এবং উপরে মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে জামাতের মানে শরীরে মলম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাতকে পুলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেমন যেন মানে সেই এক ভদ্র করে একটা জিকির আছে না, ডিজে জিকের, যে মহব্বতের দিয়ে খালি সকাল বিকাল সামনে পিছনে টানাটানি করো। তো ওই রকম জামাতের সভাপতিও সংসদে বারবার বলেছেন যে আমাদেরকে সময় পেলে আপনারা কুচি কুচি করে কাটবেন, কুচি কুচি করবেন, আবার একটু পরে আপনি মহব্বতের বাণী ছড়াবেন। সেটা হয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাম্প্রতিক সময় দেখা হয়, কথা হয়। প্রধানমন্ত্রী নিজে তার দপ্তরে জামাতের সভাপতিকে ডাকছেন, কিন্তু প্রতিটি নির্বাচনী এলাকাতে যেখানে যেখানে জামাত প্রার্থী দিয়েছিল সেখানে, এবং যেখানে যেখানে জামাত বিজয় হয়েছে সেখানে সব জায়গাতে জামাতের উপর স্থানীয় বিএনপির নেতাকর্মী তো আছে, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন যেভাবে উৎপত্তি আছে, ফলে বাংলাদেশের 3টি সংসদীয় আসন, 500টির উপরে বেশি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন ধীরে 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 জামাতের জন্য গহীন অরণ্যে পরিণত হচ্ছে। জামাতের জন্য এটি ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে। জামাত বুঝছে যে তারা একটা ট্রায়াঙ্গেল, সেই বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে গেছে। এবং এই প্রবলেমটা এখন যে অবস্থাতে আছে, আপনি দেখবেন আগস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি আরো মারাত্মক আকার ধারণ করবে। এবং সেক্ষেত্রে জামাত প্রতিটি পক্ষের কাছেই তারা অগ্রহণীয় হয়ে পড়বে, অবিশ্বস্ত হয়ে পড়বে, এবং প্রায় সকল মানুষের আক্রমণ, তুচ্ছ-তাচ্ছিল্য এবং ঘৃণার কারণ হয়ে দাঁড়াবে। তো জামাত এই জিনিসগুলো যে হবে জামাতের জন্য, জামাত মনে করছে যে এজন্য তাদের কোনো দোষ নেই। সব দোষ বিএনপির, সব দোষ তারেক রহমান সাহেবের, সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো কাজেই তারা একটা নতুন করে স্বপ্ন দেখছে, নতুন একটা আন্দোলন, নতুন একটা গণ অভ্যুত্থান, নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার কাছাকাছি থাকা, অথবা ক্ষমতার অংশীদার হওয়া। এই 3টির বিকল্পের বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারছে না। কিন্তু এখন যেভাবে তাদের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা সব মিলিয়ে যেগুলোকে মানে ক্রমশ নিম্নগামী হচ্ছে, ডেটোরিয়েট, কেবলমাত্র এগুলোর অবদমিত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এভাবে যদি অব্যাহত থাকে তাহলে জামাতের অস্তিত্ব নিয়ে একটা সময় টান পড়বে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যে জামাতের কথাবার্তায় ধারাবাহিকতা নেই, তাদের মধ্যে অস্থিরতা আছে, তাদের মন খারাপ, এবং তাদের ABCDEFGH এই যে প্রক্সি টিমগুলো রয়েছে, প্রত্যেকটা টিম রাত দিন পরিশ্রম করছে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য, তারেক রহমান সাহেবকে পচিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাথে তারা মানে একদিকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা দৃঢ়তা দেখাচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে যে কি হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না। ভালো থাকুক প্রিয় দেশ, ভালো থাকুক স্বদেশ। পত্রিকায় দেখলাম যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস যারা আছেন, তারা এই জুলাই আন্দোলনকে সেলিব্রেট করার জন্য তার এই জুলাই আন্দোলনকে উদযাপন করার জন্য সারা বাংলাদেশে জুলাই মাসে ভ্রমণ করবেন, বিভিন্ন জেলাতে যাবেন। এটা গত বছরও তারা চেষ্টা করেছিলেন এবং গিয়েছিলেন। তো এইবার যেটি হবে সেটা তারা অনেক জায়গাতে যাবেন। এটাকে জুলাই পদযাত্রা বলা হচ্ছে, কিন্তু তারা এবার আর গোপালগঞ্জ যাবেন না। খুব আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মুসকে মুসকে হাসছে, কি দাদা ভয় পেয়ে গেলে নাকি, বা আসো আসো আসো, বা আঞ্চলিক ভাষা আও আও আও, এবার আসো, তোমাদেরকে খই খাওয়াবো, মুড়ি খাওয়াবো, চিড়িয়া খাওয়াবো, বিন্নি দানের ভাত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। অনেকে বলার চেষ্টা করছেন যে গত বছর তো নৌবাহিনীর কমব্যাট গিয়েছিল, হেলিকপ্টার গিয়েছিল, ট্যাঙ্ক গিয়েছিল, সেনাবাহিনী গিয়েছিল, এই বছর চান্দু, হাহা, কোনো কিছুতে কাম হবে না।
সাবমেরিন দিয়েও কাজ হবে না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে আমি একটা স্ট্যাটাসে বলেছি যে যদি তারা পদযাত্রা করেন, যদি তারা শোভাযাত্রা করেন, কিংবা এই জুলাইকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা ভ্রমণ করেন, প্রত্যেকটা জেলাতে যান, কেন গোপালগঞ্জে তারা যাবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম? গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো একটি অঞ্চল, স্বায়ত্তশাসিত? সেখানে তারা যাবেন এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রের। যখন রাষ্ট্র কারো রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারে, এটি রাষ্ট্রের এক ধরনের মারাত্মক দুর্বলতা। 2 নম্বর হলো কোনো একটি সংগঠন যখন তার প্রধান প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষের যে দুর্গ, সেই দুর্গের ধারে কাছে যেতে না পারে, ওই সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না। কাজে এই যে গোপালগঞ্জে গত বছর যাওয়ার যে সিদ্ধান্তটা, ওটা ছিল রং। আবার এই বছর না যাওয়ার সিদ্ধান্তটা, এটা আরো রং। মানে গত বছর যেটি ছিল ভুল, এটা হবে সেটা মহাভুল। নাহিদ সার্জিসরা অনেক তরুণ, তারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে গত বছর সমস্যাগুলো কোথায় ছিল। গত বছর সমস্যাটা ছিল প্রথমত যে একটা গুজব ছড়ানো হয়েছিল যে এনসিপির যারা লোকজন তারা যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে জামাতের হাজার হাজার লোক তাদেরকে মানে পর্দার আড়ালে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাকে করে সেই গোপালগঞ্জ, টঙ্গীপাড়া বিভিন্ন এলাকাতে তারা অবস্থান নিয়েছে। কম করে হলে 1 লাখ লোক। এরা মূলত গোপালগঞ্জে গিয়ে তারা ভাঙচুর করবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করবে, যেভাবে 32 নম্বর ভাঙচুর করেছে। এর ফলে কি হলো, সকল যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে এটা একটা জীবন মরণ সমস্যা হয়ে গেল, যে সমস্যাটি এবছরও নেই। দ্বিতীয়ত হলো যে ওই সময়টিতে প্রচার মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ যে রণসজ্জা সেখানে তৈরি করেছিল। তো এরকম যখন খুব সিরিয়াস মোডে কোনো কিছু চলে যায়, তখন আসলে সেখানে অঘটন ঘটবে। শেখ হাসিনার যে পতন হলো, সে যদি জরুরি অবস্থা এভাবে জারি না করতেন, সে যদি পুরো বিষয়টি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন, তিনি যদি সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব এভাবে না দিতেন, তাহলে তো ভিন্ন ইতিহাস হতে পারত। আবার পুলিশ বা অন্যান্য যে সকল তার যে ফোর্স ছিল, তারা যদি কঠোর না হতেন, গোলাগুলি না করতেন, একের পর এক যাকে বলা হয় যে হত্যাকাণ্ড, সেটা যদি না ঘটত, এখন সেটা যেই করেছে না কেন, যত কথাই বলেন না কেন, সরকারের পক্ষ থেকে তো একটা ঘটনা ঘটানো হয়েছে, একাধিক ঘটনা ঘটানো হয়েছে, নির্মম ঘটনা ঘটানো হয়েছে। তো এইগুলো যদি না ঘটতো, তাহলে হয়তো এরকম জুলাই আগস্টের বিপ্লবের যে দিনক্ষণ 5 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে, এটি নাও ঘটতে পারত। তো সেক্ষেত্রে গত বছর যে জুলাই মাসে গোপালগঞ্জের যে ট্র্যাজেডিগুলো ঘটেছে, ওইরকম একটা ট্র্যাজেডি ঘটানোর জন্য আসলে ঘোষণা দিয়ে কোথাও মারামারি হয় না, এটা অলনে ছাড়েন। তো এইভাবে ঘোষণা দিয়ে ঢাকা শহরে যেভাবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস তছনছ করা হয়েছে, যেভাবে সুধা সদন তছনছ করা হয়েছে, যেভাবে 3 নম্বর সড়কে আওয়ামী লীগের যে সভানেত্রীর অফিস তছনছ করা হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস, বাড়ি ঘর পোড়ানো হয়েছে, যেভাবে 32 নম্বর ভাঙচুর করা হয়েছে, এরপর বঙ্গবন্ধুর যে মাজার, এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কোনো লোকের মধ্যে একটা জিদ চলে এসেছিল। এখন এবছর কিন্তু সেটা নেই। এই কারণ হলো এবছর আওয়ামী লীগ অনেকটা লিবারেল হয়ে গেছে। এবং গত বছর গোপালগঞ্জে যে সেনাবাহিনীর কমব্যাট অপারেশন, সেই অপারেশনে আওয়ামী লীগের বহু মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষ জেলে গেছেন, হয়তো কেউ ছাড়া পেয়েছেন, অনেকে ছাড়া পাননি। তো সব মিলিয়ে ঠিক ওইরকম যে আবার একটা প্রতিরোধ গড়ে তুলবে, আবার একটা আন্দোলনের ডাক দেবে, আবার জাগো বাহে কণ্ঠে সবাই, এটা হয় না দ্বিতীয়বার। মানে প্রত্যেকটা জিনিসই ইতিহাসে একবার ঘটে, দ্বিতীয়বার ঘটে না। ফলে ওই সময়টাতে গোপালগঞ্জবাসী যে
কাজগুলো করেছেন সেটা এই বছর তারা চেষ্টা করলেও করতে পারবেন না। 2 নম্বর হলো যে এখন সেনাবাহিনী হয়তো গত বছরের মতো এভাবে প্রোটেকশন দেবে না। এক কারণ হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, এনসিপিরও সে আগের রমরমা অবস্থা নেই, আর এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এখন সংসদ সদস্য হয়েছেন, তাদের দায়িত্ব বেড়েছে, কর্তব্যবোধ বেড়েছে, তাদের সেই জিহাদি জোশ কমেছে, তারা অনেকটা দায়িত্ববান হয়ে পড়েছেন। রিজনেবলি তারা এখন চেষ্টা করছেন টু বি এ ন্যাশনাল লিডার, একজন জাতীয় নেতা হওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অনেকের ভাষা অনেকটা মার্জিত, কিন্তু এই যে তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে যে সন্দেহগুলো রয়ে গেছে, 1 নম্বর সন্দেহ তারা জামাতের বি টিম, 2 নম্বর সন্দেহ যে তারা জামাত ছাড়া, জামাতের সাহায্য ছাড়া, জামাতের প্রোটোকল ছাড়া সারা বাংলাদেশে কোথাও যেতে পারবে না। সংসদের ভিতরে বাইরে তারা জামাতের দয়ায় বেঁচে আছে, জামাত জাস্ট তাদেরকে যাকে বলা হয় ব্যবহার করছে। জামাত চেষ্টা করেছিল তাদেরকে বিএনপির মধ্যে ঢোকাতে, ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে কোলে করে নিয়েছে। এবং গত নির্বাচনের আগে তারা কৃত্রিমভাবে জামাতের সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, যেন বিএনপি কনফিউজড হয়ে যায়। তারপরে অন্যান্য ইসলামিক যে দলগুলো তারা কনফিউজড হয়ে যায়, কনফিউজড হয়ে তারা যেন সেই এনসিপিকে কোলে তুলে নেয়। কিন্তু সেই কৌশলটি, সেটা জামাতের হোক এনসিপির হোক, সেটা ফ্লপ করেছে। এর ফলে দল হিসেবে এনসিপির ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক, জামাতের ক্ষতি হয়েছে, এবং এনসিপির মধ্যে যে ঐক্য, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপর মাহফুজ যে মাস্টার মাইন্ড মাহফুজ, সামান্তা শারমিন, তারপরে আরও এক ঝাঁক মহিলা ছিলেন যারা, বিশেষ করে ওই যে লন্ডন থেকে একটা ডাক্তার ভদ্রমহিলা এসেছিলেন, আরেকজন ডাক্তার আছেন টেলিভিশনে টকশো করেন আর কি। তো ওনারা সবাই এই জামাতের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে তারা অনেকে চলে গেছেন, ইনক্লুডিং নীলা ইব্রাহিম সহ। তো এই অবস্থাতে এখন এনসিপি আবার নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন পালন করেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেচেছেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছেন। তারপরে তারা আগামী 10 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য যত কাজকর্ম করা দরকার সেভাবে করছেন। বিএনপির অনেক নেতাকর্মী তাদের দলে যোগদান করছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো ঘটছে। এবং তারা যারা নেতৃবৃন্দ, বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই। একটি দল পরিচালনা করার জন্য যে অর্থবিত্ত যা কিছু দরকার, কোত্থেকে যেন তারা সেই টাকাগুলো পাচ্ছে। এবং তাদের যে সকল মিত্র, গুপ্ত মিত্র ছিল সেই আন্দোলনকালীন সময় বা আন্দোলন পূর্বকালীন সময়, প্রায় সবাই এখন আবার প্রকাশ্যে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সবাই মনে করছে যে না, এনসিপিকে শক্তিশালী করা ছাড়া এই বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই যে এনসিপি, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে সার্ভাইভ করতে হবে, তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে, আরও অনেক কিছু। এবং সেই কাজগুলো করার জন্য সারা বাংলাদেশকে তারা ওন করবে, এটি স্বাভাবিক। এখন তারা যদি সেই গোপালগঞ্জকে ভয় পায়, তাহলে কয়দিন পরে তারা ফরিদপুরকে ভয় পাবে, রাজবাড়িকে ভয় পাবে, শরীয়তপুর মাদারীপুরকে ভয় পাবে, এরপর মাদারীপুর থেকে এসে বরিশালকে ভয় পাবে, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা। আওয়ামী লীগের যে সকল এলাকাতে ব্রুট মেজরিটি রয়েছে, প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, যশোরের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো যশোর, গ্রেটার যশোর মানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপরে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাতে, যে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ডেনসিটি, আওয়ামী লীগের লোকদের যে ডেনসিটি, এই ডেনসিটিকে এখনো পর্যন্ত বিএনপিও চ্যালেঞ্জ করতে পারছে না এই জমানাতে। তো সেই ক্ষেত্রে এনসিপির মতো একটি নবীন দল, তারা এই গোপালগঞ্জকে যদি ভয় পায়, এই ভয় তাদের মধ্যে বাড়তে থাকবে। আর গোপালগঞ্জে তারা গেল না, তখন এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে গোপালগঞ্জ যদি পারে, আমরা কেন পারবো না।
গোপালগঞ্জকে তারা ভয় পেল, আমাদেরকে ভয় পাক। আমরা সবাই তো তাফালিং করতে বা মাস্তানি করতে, দাউদ ইব্রাহিম হতে, এরকম জিনিস আমরা খুব পছন্দ করি। ভয় দেখাতে আমাদের খুব ভালো লাগে। আমরা দেখবেন যে খুব ছোট ছোট বাচ্চা, তাকে 80 বছরের বুড়া বা বুড়ি, তারা ভয় দেখাচ্ছে এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছে। নবজাতক শিশু, তাকে গিয়ে বকা বোকা এই কথা বলে, আর শিশু বয়সে কেঁদে দেয়, বুড়া ফিক ফিক করে হাসে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এনসিপিকে ভয় দেখে, অর্থাৎ গোপালগঞ্জবাসী যদি মনে করে যে আমরা ভয় দেখাতে সফল হয়েছি, ঠিক সেম জিনিসটি ভাইরাসের মতো অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়বে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে এনসিপির উচিত এই ধরনের প্রোগ্রাম না করা, একেবারে না করা। আর যদি তারা করতে চায় তাহলে লোকজন সহকারে শক্তিমত্তা নিয়ে সার্বজনীনভাবে সব জায়গায় যাওয়া এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন তারা এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে পারে, ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, বৈঠক করতে পারেন, উপহার পাঠাতে পারেন যে ঠিক আছে, যারা চলে যাবার তারা গেছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, ইটস ওকে, বাট আপনারা বাংলাদেশে আসছেন, আমাদের কথাগুলো শুনেন, আমরা যে আসছি আমাদের কথাগুলো শুনেন, যদি খারাপ লাগে আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আমাদের তো কথা বলতে দিতে হবে, আমরা তো আপনাদেরকে কথা বলতে দিতে চাই। এইভাবে একটা রিকনসিলিয়েশন যদি এনসিপি করতে না পারে, তাহলে তারা যত কথাই বলুক না কেন, এই জুলাইয়ের পরে আপনি দেখবেন জুলাই আগস্ট মাসের পর থেকে তাদের যে অস্তিত্ব, দাপট, ক্ষমতা ধীরে ধীরে মারাত্মকভাবে কমতে থাকবে।